আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমার ছাদ বাগানের কিছু কাজ নিয়ে। তো আজকে হচ্ছে আমি প্রথমেই পুদিনা পাতা রিপোর্ট করে নিচ্ছি, যদিও এর আগে ওই টবে লাগিয়েছিলাম, তবে আজকেই আবার হচ্ছে আরেকবার তুলে আবার অন্য টবে লাগাতে চাচ্ছিলাম। পরে আবার কি মনে হলো, নতুন করে শাখা ছাড়া দেখে ওই টবেই রেখে দিলাম। আসলে ওই টবটায় ঠিক গাছটা বাড়ছে না, গ্রো করছে না, কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে থাকে আর হচ্ছে বড় হচ্ছে না, এর জন্য মূলত তুলে ফেলা। আর এই টবে আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে আমি ঢ্যাঁড়সের গাছ দেবো, তো মাটির পরিমাণটা বেশি রেখেছিলাম। এখনও আমি ঢ্যাঁড়স দিচ্ছি না, কারণ আবহাওয়াটা অনেক ঠান্ডা। এদিকে আমি যেই পালং শাকের বীজগুলি ফেলেছিলাম ঠান্ডার কারণে এখনও ঠিকমতো বের হয় নাই। তো এই জন্য মূলত ঠান্ডাটা পার হওয়ার অপেক্ষায় আছি, শেষ হলে তারপরে হচ্ছে আমি ঢ্যাঁড়সের বীজগুলি দিব। সবথেকে বড় কথা হলো ঢ্যাঁড়সের বীজের পরিমাণ আমার কাছে খুব কম আছে। আমি চাই না আমার বীজগুলি নষ্ট হোক। যেহেতু আমি এখানে আর ঢ্যাঁড়স দিব না, কলমি শাক দিব, এই জন্যে আমি কিন্তু মাটিগুলি কমিয়ে নিচ্ছি। আমি এখন ক্যারেটে ঢ্যাঁড়স দিব আর এই টবে কলমি শাকের বীজ দিব। তো মাটিগুলি কিন্তু সবগুলি হচ্ছে যতটুকু দরকার আমার ঠিক ততটা পরিমাণ উঠিয়ে বাকিটা রেখে দিব। আর এই যে দেখেন, আমার নিচের গাছের কলমি শাকের বীজ হারভেস্ট করে কিন্তু আমি আমার টবে আজকে বীজগুলি রোপণ করব। আর মাশাল্লাহ অনেক বীজ হয়েছে, শুধু যে আজকে তুলছি তা কিন্তু না, এর আগেও 2-3 দিন উঠিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছি সংরক্ষণ করে। তো এই বীজগুলি আবার অন্য কোনো যদি আবার টব আর একটা কালেক্ট করতে পারি, মাটির ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আরও একটা টবে লাগিয়ে দেব। কেননা একটা টবে যেই পরিমাণ কলমি শাক হবে ওটাতে কিন্তু পর্যাপ্ত হবে না, এর জন্যে মূলত হচ্ছে কি আমি পরে চেষ্টা করব, আর যদি না হয় তাহলে না হলো। তো মাশাল্লাহ অনেক বীজ হয়েছে, খুব অল্প পরিমাণ গাছ থেকে, খুবই অল্প গাছ আছে। আপনারা পরে অবশ্যই দেখতে পারবেন কতটুকু গাছ আছে। তো বীজগুলি আগে ভালো করে উঠিয়ে নেই। আসলে আমরা যারা ছাদ বাগানি থাকি তারা কিন্তু হচ্ছে সবগুলি অনেক যত্ন সহকারে করে থাকি, অনেক মায়া নিয়ে করে থাকি। অনেকেই দেখা যায় একটা গাছও ফেলে দেয় না, তবে কিন্তু আমার এই বিষয়টা একটু ব্যতিক্রম। আমি কিন্তু আমার প্রয়োজনে সব গাছ তুলে ফেলতেও পারি, আবার হচ্ছে সব গাছ লাগাতেও পারি, রাখতেও পারি। তো এই হচ্ছে অবস্থা। আর আমার টবের সংখ্যা কিন্তু আজকে খুব কম। এক আপু বলেছিল, আপুটার নাম ভুলে গেলাম, লাস্টে খানম আছে। তো আপুটা হচ্ছে কমেন্টের মানে রিপ্লাই করার জন্য লাস্টে আমি আমার সব টপগুলি দেখাবো, যদিও আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম ভিডিওর মাঝে, পরে মনে পড়েছে, এর জন্যে শেষের দিকে দেখিয়ে দিয়েছি। আর এই যে কলমি শাকের বীজ হারভেস্ট করে এগুলি কিন্তু আমি কলমি শাকের যে ফল আছে সেখান থেকে বের করে নিচ্ছি। আর মাশাল্লাহ একটা বীজের ভিতরে 5টা, 6টা, 4টা, 3টা এভাবে করে বীজ আছে। তো বীজগুলি কিন্তু বেশ বড় বড়, খুব ছোট ছোট না। যেমন লাল শাকের বীজ অনেক ছোট হয়, এরকম না, পালং শাকের থেকেও দেখা যায় বড় বড়। পালং শাকের কেন বলছি বড় বড়, পালং শাকের বীজের সাইডে আলগা অংশ থাকে যেগুলি কিন্তু প্রয়োজনীয় মূল বীজ না। তো তার থেকেও দেখা যায় কিছুটা একটু বড় বড়। তো হচ্ছে যাই হোক, এগুলি কিন্তু আমার ছাড়াইতে অনেক সময় লাগছে, আর হচ্ছে হাত পুরো ব্যথা হয়ে গেছিলো। আর এইদিকে পালং শাকের বীজগুলি আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়ে মাটিগুলি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর দেখেন, আমি কিন্তু অনেকটা পরিমাণে টব থেকে মাটি উঠিয়ে ফেলেছি আর হচ্ছে লাইন করে নিয়েছি। লাইন করে শাক লাগালে অনেকেই ভাবতে পারেন যে শাকের বীজের পরিমাণ মনে হয় কম দিতে পারবো, যতটা ছড়িয়ে দিলে হবে তার থেকে কম হবে। আসলে তা কিন্তু না, লাইন করে দিলে আমরা প্রত্যেকটা লাইনে একটু বেশি করে বীজ দিব, তাহলে হচ্ছে গাছগুলি ঘন হয়ে থাকবে। আর মাঝখানে যে লাইন করে দেওয়ায় মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশ থাকবে, এই দিক দিয়ে আলো বাতাস চলাচল করলে যেই গাছগুলি বের হবে খুব ভালো মতো বড় হবে, এমনকি অনেক ফলন পাবো। আর হচ্ছে যদি এলোমেলো করে লাগাই তাহলে দেখা যায় হারভেস্ট করা থেকে শুরু করে তারপরে গাছ হচ্ছে কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, এরকম হয়ে থাকে। মানে সৌন্দর্যতা মানে কোনো দিক থেকেই সুবিধা না, অসুবিধা অনেক। তো আমি এই যে খুব যত্ন সহকারে লাইন করে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। শুধু যে আমি কলমি শাক এভাবে লাগাই তা কিন্তু না, আমি কিন্তু সব শাকই এরকম লাইন করে দেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু ফলন অনেক বেশি হয়। আপনারা অনেকেই যারা আমার রেগুলার হচ্ছে ভিডিও দেখেন তাদের হচ্ছে তারা তো জানেন আমি পালং শাক অল্প একটু টব থেকে কি পরিমাণে হারভেস্ট করতাম। বাজারের কেনা 3 থেকে 4 আটির সমান একটা টব থেকে আসতো। অবশ্য ওই টবটা এটার থেকে কিছুটা বড়। তো এর জন্যে হচ্ছে
সবসময় আমি লাইন করে লাগানোর চেষ্টা করি, এতে করে কিন্তু ফলনটা অনেক ভালো হয়। তো আপনারা যারা মনে করেন যে এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে দিলে হয়তো বা ফলন বেশি আসে, একবার তারা সেসব বাবু ভাইয়ার লাইন করে লাগিয়ে দেখবেন, তার থেকেও কিন্তু ভালো ফলন পাবেন। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। আর হচ্ছে লাইনগুলি আমি আজকেই কিছুটা ডিপ করেছি, কারণ বীজগুলি যেহেতু বড় এজন্য একটু ডিপ করেছি, মাটির নিচে পুরাটা থাকা লাগবে, তাহলে কিন্তু বীজগুলি ভালো মতো জার্মিনেশন হবে। আর যদি বীজের সাইজগুলি, যেমন পালং শাকও কিন্তু মোটামুটি একটু বড়, তারপরও লাল শাক, এগুলোর বীজগুলি কিন্তু ওপরের দিকেই রাখলে ভালো হয়, ভালো জার্মিনেশন হয়। মূলা শাক উপরে ছড়িয়ে রাখলে কিন্তু খুব ভালো মতো জার্মিনেশন হয়ে যায়। তবে এগুলি যেহেতু একটু বড় বড় আর শক্ত, বীজের যে ছিলকা খোসাটা আছে এটা কিন্তু একটু শক্ত টাইপের, এই জন্যে মাটি দিয়ে ভালো মতো ঢেকে দিতে হবে। এতে করে ভিজা থাকবে, এতে করে দ্রুত গাছ গজাবে। এই যে আমি খুব সুন্দর করে কিন্তু মাটিগুলি দিয়ে ঢেকে দিয়েছি। আর হচ্ছে এরপরে কিন্তু আমি খুব ভালো করে পানি দিয়ে দিব। আর যেহেতু এগুলি কলমি শাক, এর জন্যে আমি টবটা ফাঁকা রেখেছিলাম। এবার বলি কেন রেখেছি, পরবর্তীতে যখন গাছ বের হবে তারপরে ওইখানে আমি যেমন কবুতরের মল যেহেতু ব্যবহার করছি রেগুলার, সেটা দিতে পারবো। আবার সরাসরি কিন্তু আমি কিচেন ওয়েস্টও দিতে পারবো। এতে করে কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না বলি, কারণ কলমি শাক তো একটা জংলি জাতীয় শাক, এটা যেখানে সেখানে অনাদরেই বেড়ে ওঠে, এজন্যে মূলত হয়ে যাবে। আর এজন্যেই কিন্তু টবে আমি মাটির পরিমাণ অনেক কম রেখেছি, পরবর্তীতে যেন আমি কিচেন ওয়েস্ট বা কবুতরের যেই বীজটা আছে এটা দিতে পারি। আর এদিকে যে পুরাতন শাকের কলমি শাকগুলি আছে, এগুলি কিন্তু আমি সবগুলিই তুলে ফেলবো। আর শুধু যে পুরাতন আছে তা কিন্তু না, এখান থেকে নতুনও শাক বের হয়েছে, আবার বের হচ্ছে। তবে কেটে ফেলছি কেন সেটা আপনাদের বলি, যে এখন যদি আমি এগুলি কেটে ফেলি সবগুলো একসাথে, তাহলে সবগুলো থেকেই কিন্তু একসাথে বের হবে, তাহলে একসাথে হারভেস্ট করা যাবে। আর যদি এভাবে রেখে দেয়, কিছু বড় কিছু ছোট আবার কিছু নষ্ট, তাহলে কিন্তু ঠিকমতো আমি হারভেস্ট করতে পারবো না, কম বেশি করে হবে, মানে সময় একসাথে পারবো না। তো দেখা যায় এত কম পরিমাণে আর খাওয়া হবে না। তো এই শাকগুলি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, তো তবুও হচ্ছে আমি কেটে ফেলছি, কারণ হচ্ছে পরে যেন আমি একসাথে সবগুলো হারভেস্ট করতে পারি। আর এখানে গাছের সংখ্যা দেখেন কতটুক, 3-4 জায়গাতেই আছে, এতেই কিন্তু আমি অনেকগুলি বীজ হারভেস্ট করতে পেরেছি। আপনারাও কিন্তু আমার মতো করে এক বছর বীজ রেখে পরের বছর আবার লাগাতে পারেন। আপনারা হচ্ছে চাইলে এই গাছগুলি উঠিয়ে ফেলতে পারেন, তবে এখন আপাতত রেখে দিই, হয়তো বা পরবর্তীতে কেটে ফেলতেও পারি, এটা পরের বিষয়। আর এখনও কিন্তু আমার গাছে অনেক বীজ আছে, তারপরেও হচ্ছে কেটে ফেললাম, কারণ বীজটা অলরেডি আমার লাগানো হয়ে গেছে, আর এখনও সংরক্ষণ করার কিছু বীজ আছে, এর জন্য মূলত কেটে ফেললাম। তো আজকে হঠাৎ মোবাইল রেখেছিলাম পাশে, মোবাইলের পাশেই দেখি ছোলা গাছগুলি, এতে বেশ হচ্ছে ছোলা ধরেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে খেতে কিন্তু বেশ মজা, আমি আর আমার ছেলে খেয়েছি 2 দিন হলো। তো এইদিকে আপনাদের সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, সেটা হলো আমার সাজনা গাছটা তো দেখছেন কি পরিমাণে সাজনা ধরেছে, তবে নতুন করে আর কোনো ডালপালা ঠিকমতো বের হচ্ছে না, ফুল হলেও নষ্ট হয়ে যায় কিংবা বাড়ছে না, মানে রিকভারি হচ্ছে না। গাছের যেই পাতা ঝরে গেছে, তারপরে আর নতুন করে পাতা বেরোতেই চাচ্ছে না, বেরোলে বড় হয় না, এরকম অবস্থা। তো গতকালকে আমি হচ্ছে এর সমস্যাটা খুঁজে বের করেছি বলা যায় কিছুটা। তো আমি এগুলি যখন একটু মাটি সরিয়ে দেখি, তখন দেখি এর ভিতরে কোনো শিকড় নেই। হয়তো বা কোনো সবজি গাছ হলে আমি যে খাবারগুলি দিয়েছি এতে কিন্তু পুরোটা সবজি গাছের শিকড়ে ভরা থাকতো, একদম আঁকড়ে ধরে থাকতো। তো এখানে কোনো কিছুই কিন্তু নেই, হয়তো বা 2-1টা শিকড় আছে, সেগুলি হচ্ছে একটা করলা গাছ আপনার থেকে হয়েছে, সেই করলা গাছটার হয়তো বা হতে পারে। তো এই জন্যে আমার গাছটা কিন্তু ঠিকমতো হচ্ছে খাবার পাচ্ছে না। আর আমি তো ওপরে রাসায়নিক সারগুলি দিচ্ছি, এজন্যে ভিতরে মাটি পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে না পেরে কিন্তু সেইভাবে হচ্ছে না, যদিও যতটুকু পাচ্ছে সজনে ধরে আছে, এই কারণে গাছ আর ভালো মতো হচ্ছে না। তো ভাবলাম যে এগুলি উঠিয়ে ফেলে একদম সরাসরি মাটিতে আমি সার প্রয়োগ করব। আর যেহেতু এটা বড় গাছ, কিভাবে সার প্রয়োগ করব, ওভাবে করে হচ্ছে না আলগা সার দিয়ে। তো ভাবছি যে তরল সার এখন থেকে দিব, আর লিকুইডটা
যে রাসায়নিক সারটা আছে ওটাও কিন্তু কিছুটা লিকুইড করে দিব, তাহলে হয়তো বা গাছ আমার খাবার গ্রহণ করতে পারবে। এজন্যে এখানে দেখেন আজকের যে কিচেন ওয়েস্টের সাথে বেশি অংশ কলার খোসা, তারপরে পেঁয়াজের খোসা আছে আর সবজির খোসা আছে। তার সাথে আমি স্কুল থেকে আসার সময় এখানে এক পলিথিন পেঁয়াজের খোসা এনে রেখেছিলাম, সেগুলিও ভিজিয়ে রাখবো। 2-3 দিন পরে এই ভেজানো পানিটা সরাসরি গাছে দিয়ে দেবো, এতে করে গাছ কিন্তু খাবার গ্রহণ করতে পারবে। এতদিন হচ্ছে খাবার মানে গ্রহণ করতেই পারে নাই, উপরেই থেকে গেছে, খাবার পায়ই নাই। কারণ যে গুল্ম জাতীয় গাছগুলি আছে, যেমন ফলের গাছও ঠিক এমনই, যে উপরে যদি এভাবে আলগা খাবার দিয়ে রাখি তাহলে কিন্তু ওভাবে শিকড় ছাড়ে না। এদের শিকড় কিন্তু খুব কম ছাড়ে বড় গাছগুলির গাছ, এজন্যে মূলত হচ্ছে খাবার গ্রহণ করতে পারে না। এজন্য আমি এখন থেকে আমার সাজনা গাছে লিকুইড খাবার দিব। এদিকে এক আপু কমেন্ট করে বলেছিল, ওই আপুর হচ্ছে রিপ্লে দেব আজকে, যে আমার টবগুলি দেখতে চেয়েছে আপুটা। আমি অনেকবারই সবসময়ই টবই দেখাই, তবে একসাথে সবগুলো দেখাই নাই কখনো। তো এই যে দেখেন আমার এই যে খুব অল্প পরিমাণে টব, তবে এখান থেকে কিন্তু আমি ভরপুর আলহামদুলিল্লাহ সবজি পেয়ে থাকি। যদি মানুষ না ক্ষতি করতো তাহলে অবশ্যই আরও পেতাম, কারণ প্রতিদিনই গাছ 2-3 দিন থেকে উঠাচ্ছে, হয়তো বা 1-2 মাস পর পর থেকে এভাবে করে উঠায়। আর এখানে টব বলতে অধিকাংশই কিন্তু হাফ ড্রাম, তারপরে যে থার্মোকলের পেটিগুলি, ফ্রিজের যে অংশ, আর একটা সিমেন্টের টব, তাছাড়া রঙের যে বালতিগুলি আছে, পানির গ্যালেন, এগুলিই কিন্তু আমি ব্যবহার করেছি। গাছের মানে গাছের অনুযায়ী আমি টবগুলো আমার ব্যবহার করে থাকি। যেমন সিমেন্টের টবে এখানে কিন্তু আমি শুধু শাক দেই, মরিচ দেই ছোটো টবে, টমেটো দেই ছোটো টবে, বাকি